রোহিঙ্গাদের কারণে ক্ষতির মুখে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। জলবায়ু ইস্যুতে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান। এবছর এইচএসসি পরীক্ষা হচ্ছে না, জেএসসি এসএসসির ফলে মূল্যায়ন। নোয়াখালীর গৃহবধূ নির্যাতনের ঘটনায় আরও ৩ আসামি রিমান্ডে, বিচার বিভাগও বিব্রত, বললেন প্রধান বিচারপতি। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও দেশজুড়ে কর্মসূচি, কাল বিএনপির বিক্ষোভ। ঐতিহাসিক দিবস হিসেবে উদযাপন হবে ৭ মার্চ, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: জেনোম এডিটিং পদ্ধতি উদ্ভাবন, রসায়নে নোবেল পেলেন 2 নারী বিজ্ঞানী। যুদ্ধ পরিস্থিতির মতো গুরুত্ব দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখনই পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি মিডনাইট সার্ভাইভাল ডেডলাইন ফর দ্য ক্লাইমেট শীর্ষক জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরামের সিভিএফ লিডার্স ইভেন্টে একথা বলেন তিনি। 11 লাখ রোহিঙ্গার ভারে বাংলাদেশ সামাজিক ও পরিবেশগত ক্ষতির মুখে পড়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফ এর নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ। সিভিএফ এর বর্তমান চেয়ারম্যান হিসেবে বৈশ্বিক নেতাদের এই ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির মুখে পুরো বিশ্ব, ঝুঁকির মুখে বাংলাদেশ সহ সিভিএফ এর 100 কোটির বেশি মানুষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Call on the world to work on a war footing to stop climate change initiative, to urge every leader of every nation to show leadership now. জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সিভিএফ এর বিভিন্ন দেশের পাশাপাশি নিজ দেশের উদ্যোগের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। Mujib Climate Prosperity Plan to help mobilize resources for the implementation of a new pathway to secure our future. মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ পরিবেশগত ক্ষতির মুখে পড়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। The 1.1 million Rohingya refugees from Myanmar given shelter at Cox's Bazar are also causing serious social and environmental damages. দুর্যোগ মোকাবেলা ও পরবর্তী ক্ষতিপূরণে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতি বছর কমপক্ষে $100 বিলিয়ন সরবরাহ নিশ্চিত করতে আহ্বান জানান সিভিএফ চেয়ারম্যান শেখ হাসিনা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্র সরকার প্রধান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। থ্যাংক ইউ অল अगेन। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ৭৫-এর পর রাজনৈতিক পট পরিবর্তনে ইতিহাস বিকৃতির হাত থেকে জাতিকে সঠিক ইতিহাস জানতে সহায়তা করেছে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধুর আত্মজীবনী বইয়ের ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বইটির ব্রেইল সংস্করণ প্রকাশ করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বইটির মোড়ক উন্মোচন করেন। বইটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সব লাইব্রেরিতে সংরক্ষণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না। অনলাইনে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই এইচএসসির মূল্যায়ন হবে। ঘোষণা হবে ডিসেম্বরে। আলাপ আলোচনা করে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মন্ত্রী। বাকিটা জানাচ্ছেন মাহমুদ হাসান। করোনা সংক্রমণ শুরুর পর গত 17 মার্চ থেকে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান।
এপ্রিলে হওয়ার কথা ছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। 5 মাসেরও বেশি সময় ধরে অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা। পরীক্ষা নেওয়ার বিষয়ে বারবার বৈঠক করেছে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ড। এই অবস্থায় অনলাইন ব্রিফিংয়ে এসে করোনা পরিস্থিতির কথা তুলে ধরে এইচএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই 2টি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই 2টি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসিতে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রী জানান, মূল্যায়নের ক্ষেত্রে এসএসসির পর যারা বিভাগ পরিবর্তন করেছে তাদের বিষয়টি দেখবে একটি বিশেষজ্ঞ কমিটি। বিশেষজ্ঞ কমিটি একটি গঠন করেছি। এই যারা বিভাগ পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে আমরা কি ধরনের সিদ্ধান্ত নেব সেই বিষয়টি নিয়ে আমাদেরকে পরামর্শ দেবেন। উচ্চশিক্ষার বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। যাতে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হতে পারে। এই বছর 13,65,000-এরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসার কথা ছিল। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের মামলায় গ্রেফতার সোহাগ ও নূর হোসেনের 2 দিন করে এবং আরেক আসামি সাজুর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে আরেক আসামি আবুল কালামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করেছে র্যাব। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় রত্না জামানের রিপোর্ট। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় গৃহবধূ নির্যাতন মামলার আসামি সোহাগ, নূর হোসেন ও সাজুকে। রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালতে সোহাগ ও নূর হোসেনের 2 দিন এবং সাজুর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিচারক মাশফিকুল হকের আদালত এ আদেশ দেন। এরা ভিডিও ধারণের, এই নির্যাতনের ভিডিও ধারণের সাথে সম্পৃক্ত ছিল, এই মর্মে পুলিশের কাছে তথ্য এসেছে। সেই প্রেক্ষিতে এদেরকে পুলিশ গ্রেফতার করে আজকে রিমান্ড চায় 3 দিনের। মাননীয় আদালত শুনানি অন্তে এদেরকে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে মঙ্গলবার রাতে বেগমগঞ্জের নির্যাতিতা নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাহিনী প্রধান দেলোয়ারের বিরুদ্ধে মামলা করেছেন। এজাহারে বলা হয়েছে 2 সেপ্টেম্বর দেলোয়ার বাহিনীর সদস্যরা তাকে নির্যাতনের আগে দেলোয়ার তাকে 2 বার ধর্ষণ করে। দেলোয়ারের সহযোগী কালামও তাকে ধর্ষণের চেষ্টা করে। পুলিশ সুপার জানিয়েছেন, সব অপরাধীকেই আইনের আওতায় আনা হবে, কারো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। যে অপরাধীর বাহিনী, এগুলো আমরা মূলোৎপাটন করব। এই অপরাধীগুলো আমরা অচিরেই সেগুলো শনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে, সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় নাই, কোনো দল নাই, কোনো মত নাই। নির্যাতনকারীদের বিচারের দাবিতে নোয়াখালীতে আজও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। ঘৃণ্যতম অপরাধ বলে আমি বিবেচিত করতাম। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। রত্না জামান, একুশে টেলিভিশন। নারী নির্যাতনের ঘটনায় শুধু সরকারই নয়, বিচার বিভাগও বিব্রত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত সদ্যপ্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শোকসভায় তিনি এই মন্তব্য করেন। নারী নির্যাতন মামলার রায় গুরুত্ব দিয়ে প্রচারের আহ্বান প্রধান বিচারপতির। অ্যাটর্নি জেনারেলের ইচ্ছে অনুযায়ী সুপ্রিম কোর্টে দুর্নীতি রোধে সেন্ট্রাল ফাইল করার কথা জানান তিনি। এদিকে আইনমন্ত্রী বলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার। শোকসভায় আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি, মন্ত্রী সহ বিশিষ্টজনেরা। সারা দেশে নারীদের উপর এত নির্যাতন যে সরকার পর্যন্ত বিব্রত। সরকারের মন্ত্রী পর্যন্ত বলেছে যে আমরা ক্ষমতায়, আমরা এটার দায় এড়াতে পারি না। আমরা জুডিশিয়ারিতে আছি, আমরাও চাই উপযুক্ত বিচার হোক। এই যে ইনস্টিটিউশন, এই যে সুপ্রিম কোর্ট বলে যে ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের যে মর্যাদা, যে ভাবমূর্তি, সেটা রক্ষার ব্যাপারে তিনিও পিছপা হন। ওনার করোনা নাই এরকম একটা নিউজ এসছে, কিন্তু এই নিউজটা বোধহয় সত্য ছিল না। আমরা সবাই খুব আশাবাদী হয়ে গেলাম যে উনি ফিরে আসবেন, কিন্তু আলটিমেটলি যা হলো, উনি ফিরে আসতে পারেননি। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধন হয়েছে। ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তির বিধান করার দাবি উঠেছে বিভিন্ন সমাবেশ থেকে। এছাড়া সিলেট ও নোয়াখালীর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। নোয়াখালী ও সিলেটে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে আজও শাহবাগে মানববন্ধন।
নিপীড়কদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি করেন তারা। একই সাথে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করারও দাবি জানান প্রতিবাদকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনেও মানববন্ধন হয়েছে। চলচ্চিত্র শিল্পাঙ্গনের কর্মীরা নিপীড়কদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে জড়িতদের কোনো ছাড় না দেওয়ার দাবি ওঠে মানববন্ধন থেকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নারী পুরুষের সমতার জন্য, নারীর অধিকারের জন্য দীর্ঘদিন ধরে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনেও ধর্ষণ বিরোধী সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ থেকে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নোয়াখালীর ঘটনাই নয়, গত কয়েক মাসে আপনারা লক্ষ্য করেছেন এটা যেন একটা মহোৎসব শুরু হয়েছে। এই নারীর শ্লীলতাহানি, নারীর উপরে নির্যাতন, এটা এখন এই অবৈধ সরকারের ছত্রছায়ায় একটা নিয়মিত ব্যবস্থায় পরিণত হয়েছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সামনে মোমবাতি প্রজ্বলন করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। রাজধানী ছাড়াও কুষ্টিয়া, যশোর, বরিশাল, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুশীল সমাজ ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আসুন নারীকে মাথা উঁচু করে বাঁচতে দেই, এই আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়ে মাশরাফি লিখেছেন, নিজের মেয়ে যখন কোলে বসে থাকে তখন কারো সেই অনুভূতি আসে না, আপন বোন পাশের রুমে থাকলেও সেই অনুভূতি হয় না, স্ত্রীকে নিয়ে যখন ঘুরতে বের হন তখন তার দিকে বাঁকাভাবে কেউ তাকালে সবার খারাপ লাগে, তাই মানসিকতার পরিবর্তন না হলে এই সমস্যার সমাধান হবে না বলেই মন্তব্য করেন মাশরাফি। 7 মার্চকে ঐতিহাসিক দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে অন্তর্ভুক্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত বৈঠকে করোনার ভ্যাকসিন নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, দরিদ্র ব্যক্তি ছাড়া বিনা পয়সায় করোনা ভ্যাকসিন পাওয়ার সুযোগ থাকবে না। তৌহিদুর রহমানের রিপোর্ট। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতার বজ্রকণ্ঠে স্বাধীনতার ঘোষণা। 7 মার্চের ঐতিহাসিক ভাষণে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে 7 মার্চের ভাষণটিকে স্বীকৃতি দিয়েছে। বাংলার ইতিহাস দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে উদযাপনে এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জারিকৃত পরিপত্রটি ক ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। জাতীয় জাগরণ ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রেরণার উৎস হিসেবে দিবসটি উদযাপন করার প্রাসঙ্গিকতা এটা খুবই প্রাসঙ্গিক। বৈঠকে করোনার ভ্যাকসিন নিয়েও আলোচনা হয়। সচিব জানান, দরিদ্র নাগরিকদের বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া হতে পারে। কিছু কিছু যে আমাদের দৃষ্টিতে আসছে যে বিনা পয়সায় আমরা ভ্যাকসিন মিস করছি না, বিনা পয়সায় অ্যাপারেন্টলি আসার কোনো সমস্যা, কারণ এটা সবারই মার্কেটিং একটা বড় ফ্যাক্টর। যারা প্রডিউস করবে তারা বড় টাকা ইনভেস্ট করে করবে, সুতরাং আমরা প্রথম থেকেই কিনে নেওয়ার জন্য এবং সাফিসিয়েন্ট বাজেটও আমাদের রাখা আছে। তারপরে আপনার যদি গ্যাবির মাধ্যমে আসে, অফকোর্স উই ওয়েলকাম দ্যাট। এদিন আয়োডিনযুক্ত লবণ আইন 2020-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন করে মন্ত্রিসভা। প্রক্রিয়াজাতকরণ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জিনোম এডিটিং পদ্ধতি উদ্ভাবন ও উন্নয়নে অবদান রাখায় এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন 2 নারী, ইমানুয়েল শার্পেন্টিয়ার ও জেনিফার এ ডোডনা। বুধবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স তাদের নাম ঘোষণা করে। জিন বিভাজনের সবচেয়ে সূক্ষ্ম প্রযুক্তি জেনেটিক সিজার্স বা CAS9 উদ্ভাবন করেন তারা।
প্রাণবিজ্ঞানে তাদের এই প্রযুক্তি শুধু বিপ্লবী আনেনি, বহু নতুন ফসল ও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের দুয়ার খুলে দিয়েছে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। রিরাইট কোড অফ লাইফ, জীবন পুনর্লিখনের তত্ত্ব একসময় অসম্ভবই মনে করা হতো। কোষের ভেতরে থাকা জিনে পরিবর্তন শুধু কঠিনই ছিল না, সময় সাপেক্ষ। ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল কার্পেন্টার ও মার্কিন বিজ্ঞানী জেনিফার এ ডৌডানা এটা সম্ভব করে দেখিয়েছেন। Cas9 নামে জেনেটিক সিজার্স ব্যবহার করে জিন আলাদা করেন তারা। 2012 সালে উদ্ভাবিত তাদের এই পদ্ধতি প্রাণীবিজ্ঞানে বিপ্লব সৃষ্টি করে। নোবেল পুরস্কার সেই উদ্ভাবনের স্বীকৃতি। কার্পেন্টার বর্তমানে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইউনিট ফর দ্য সায়েন্স অফ প্যাথোজেন্সের পরিচালক, আর জেনিফার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার অধ্যাপক। রসায়নে একসঙ্গে 2 নারীর নোবেল পুরস্কার পাওয়ার ঘটনা এই প্রথম। That it will reveal to be successful to treat at least certain human genetic disorders. তাদের উদ্ভাবিত এই প্রযুক্তি ব্যবহার করে উদ্ভিদ বিজ্ঞানীরা খরা ও বন্যা কবলিত অঞ্চলের জন্য নতুন ফসলের সন্ধান দিয়েছেন। ক্যান্সার চিকিৎসায়ও এটি বড় ধরনের অগ্রগতি এনে দিয়েছে। এই জেনেটিক হাতিয়ারের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে উখিয়ার কুতুপালং ক্যাম্পে আজও সংঘর্ষ, অর্ধশতাধিক আহত। দখল করা খাল উদ্ধার করা হবে, জানালেন উত্তরের মেয়র। আবর্জনা ফেললে আইনি ব্যবস্থা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। 75-এর পর রাজনৈতিক পট পরিবর্তনে ইতিহাস বিকৃতির হাত থেকে জাতিকে সঠিক ইতিহাস জানতে সহায়তা করেছে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধুর আত্মজীবনী বইয়ের ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বইটির ব্রেইল সংস্করণ প্রকাশ করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বইটির মোড়ক উন্মোচন করেন। বইটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সব লাইব্রেরিতে সংরক্ষণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এই বইয়ের মধ্য দিয়ে যেমন জাতির পিতার জীবনী গাথা আছে, পাশাপাশি তার সংগ্রামের অনেক কথা আছে, এবং আজকে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, সে আন্দোলনের অনেক তথ্য এখানে কিন্তু পাওয়া যায়। 75 জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এমনকি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, সেগুলি যে বিকৃত করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছিল। এই বই প্রকাশ হওয়ার পর অন্তত সেই ইতিহাস বিকৃতির হাত থেকে আমরা কিছুটা রক্ষা পাই। দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনের 6টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, রেজিমেন্টাল কালার প্রাপ্তি যে কোনো ইউনিটের জন্য বিরল সম্মাননা। কালার প্রাপ্তদের অভিনন্দন জানান সেনাপ্রধান। দক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে পাওয়া পতাকার মর্যাদা রক্ষা করতে সদা সতর্ক থাকারও আহ্বান জানান জেনারেল আজিজ আহমেদ। গণমাধ্যম কর্মীদের চাকরির নিশ্চয়তা, বেতন ভাতা ও সুবিধা বৃদ্ধিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি ও তথ্য মন্ত্রণালয় একসাথে কাজ করবে বলে জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। সিনিয়র সাংবাদিক মোজাম্মেল বাবু, সৈয়দ ইশতিয়াক রেজা সহ বিজেসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কেবল অপারেটরদের আয়ের অংশ থেকে টেলিভিশন কর্তৃপক্ষকেও যাতে একটা অংশ দেয়া যায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। করোনার মধ্যে দেশের অর্থনীতির প্রায় সবগুলো সূচক ইতিবাচক বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যখন তখন যে কাউকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যে আজও কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সারাদিন থেমে থেমে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। এরই মধ্যে ক্যাম্প পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা।
সপ্তাহ জুড়ে কুতুপালং ১ নম্বর ক্যাম্পে ২ রোহিঙ্গা গ্রুপের সংঘর্ষ চলছে। সংঘর্ষে এখন পর্যন্ত এক বাংলাদেশি সহ ৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে একসাথে ৪ জনের মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার সকাল থেকে দুপক্ষের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটে। ভয়ে অনেকেই ক্যাম্প ইনচার্জের অফিসে আশ্রয় নেয়। এ সময় রোহিঙ্গারা সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভও করে। রোহিঙ্গারা বলছে ক্যাম্পের ভেতর মাদক ব্যবসা, চাঁদাবাজি আর আধিপত্য নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী মুন্না গ্রুপ ও আনাস গ্রুপের বিরুদ্ধে অশান্ত ক্যাম্প এলাকা। ক্যাম্পে অভিযান চালিয়ে ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়েছি, যৌথ টহল চলছে, এখন কিছু কিছু এলাকায় ব্লক রেডও চলছে। পরিস্থিতি জেনে পরবর্তীতে আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য আরও কী ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। এদিকে মঙ্গলবার নিহত ৪ জনের মধ্যে একজন বাংলাদেশি। তিনি পেশা একজন গাড়ি চালক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাসুম আলিসা, একুশা টেলিভিশন। এদিকে অল্প সময়ের মাঝে বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণকে রোহিঙ্গা সংকট সমাধানের সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থেই রোহিঙ্গা সংকটের সৃষ্টি। যারা এই সংকট তৈরি করেছিল তারাই এখন চাপে আছে। এ বাস্তবতায় বিশ্ব রাজনীতি মাথায় রেখে কূটনৈতিক তৎপরতা জোরদারের পরামর্শ তাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মিয়ানমার সেনাবাহিনীর রোহিঙ্গা নিধন অভিযানে ৩ বছরে বিশ্ব রাজনীতি বদলেছে অনেকটাই। চীন রাশিয়ার ভেটোতে ৩বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব গ্রহণের চেষ্টা ভেস্তে গেছে। তখন ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশকেই পাশে পায়নি বাংলাদেশ। সময় বদলেছে বিশ্ব রাজনীতির দৃশ্যপট। দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তারকে ভালো চোখে দেখছে না অনেক দেশ। লাদাখে চীন ভারত সীমান্ত সংঘাত নতুন মাত্রা পেয়েছে বিশ্ব রাজনীতিতে। পাকিস্তান মার্কিন বন্ধুত্ব ভেঙে ভারত ও মার্কিন স্বার্থ এক হয়েছে। সেখানে জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বন্ধুত্ব শক্ত হয়েছে। এখন পাকিস্তানের নতুন বন্ধু চীন। এই জোটে মিলছে ইরান, তুরস্কের মতো দেশগুলো। কিন্তু আমি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পোলারাইজেশনকে বৃহৎ পোলারাইজেশন, এটি হচ্ছে নতুন পোলারাইজেশন। চীনের সাথে মিয়ানমারের সামরিক সরকারের টানাপোড়েনও একটি দিক। আবার মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিও এখন টালমাটাল, যার ফলে সে বন্ধু দেশরা মনে করছে যে এখানে যদি অস্থিতিশীলতা বিরাজমান থাকে তাহলে তাদের যে অর্থনৈতিক বা অন্য কোনো স্বার্থ আছে সেটি হাসিল হবে না। সেজন্য আগের দিনের যে সহযোগিতা আমরা পাইনি, হয়তো আগামী দিনে আমরা সেই সহযোগিতা পেতে পারি। এই রোহিঙ্গার কারণে তারা যে আভ্যন্তরীণ রাজনীতিতে যতটুকু লাভবান হতে চেয়েছিল, সামরিক সরকার এবং বেসামরিক রাজনৈতিক দলগুলোর ওখানে এখন তাদের ভেতরে একটা রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে। এখন তাদের স্বার্থ ক্রমান্বয়ে আক্রান্ত হচ্ছে এবং আগামীতে যদি এই সমস্যার সমাধান না হয় সে স্বার্থ আরো আক্রান্ত হবে। এই জায়গাতে আমাদের আসলে একটা যৌক্তিক আশা থাকা দরকার যে যেই রাষ্ট্রগুলির আসলে ভূকৌশলগত গুরুত্ব মায়ানমারের কাছে কম, ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে কম, তারাই কিন্তু বাংলাদেশের সাথে দাঁড়াবে। সুতরাং আমাদেরকে এইভাবে চিন্তা করা দরকার যে ভারত বা চীন আমাদের সাথে দাঁড়ায়নি, এটা যেমন ঠিক, কিন্তু এটাও ঠিক যে তাদেরও একটা নিরাপত্তার বিষয় আছে। রোহিঙ্গা সমস্যার সমাধান দেরি হলে গোটা অঞ্চলে জঙ্গিবাদ সহ নিরাপত্তার ঝুঁকি দেখছেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের সন্দেহ যে এখানে আপনার অস্থিতিশীলতা, পকেটস অফ র্যাডিক্যালিজম হবে, সন্ত্রাসী তৎপরতা বাড়তে পারে, তাতে মায়ানমারও অসুবিধা হবে, আমাদের অসুবিধা, সারা অঞ্চলের কেউ বাদ পড়বে না। বিশ্লেষকদের চোখে সঠিক পথে আছে পররাষ্ট্রনীতি। পরাশক্তিগুলোর নতুন অবস্থানকে শুধু কাজে লাগানোই হবে মুন্সিয়ানার পরিচয়। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। অবৈধ দখলে থাকা উত্তর সিটির খালগুলো উদ্ধার করা হবে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। মিরপুর ১ নম্বরের গোদাগাড়ি খাল পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, খালে আবর্জনা ফেললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মফিউর রহমানের রিপোর্ট।
ঢাকা উত্তর সিটির খাল পরিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে মিরপুর ১ নম্বর গোদাগাড়ি খাল পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র। এ সময় তিনি খালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পরে সাংবাদিকদের মেয়র বলেন, খাল পরিষ্কার করা সিটি কর্পোরেশনের কাজ নয়, যার খাল তাকেই পরিষ্কার রাখতে হবে। মেয়র জানান, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে সবগুলোতেই পরিচ্ছন্ন কার্যক্রম চলছে। আমরা আগামী ২০ তারিখ থেকে আমরা বিভিন্ন খালগুলা পরিদর্শন করব, ডোবা নালা পরিদর্শন করব। ওই ডোবা যদি পরিষ্কার না করেছে, সরকারি বা বেসরকারি যারই হোক না কেন, তাকে কিন্তু আমি ফাইন করব। আর নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, খালের এমন দুরবস্থার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অথবা ওয়াসা অথবা অন্যান্য যেসব সংস্থা এই খালগুলোকে দিনের পর দিন পর্যন্ত করেছে, দখল করেছে, ধ্বংস করেছে, তাদেরকে আজকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। এবং আমি বিশ্বাস করতে চাই সরকার একটি, অতএব কে কি করলো, কার দিকে আঙুল দেখালো, এটি আমাদের কাছে শোনার আর সময় নেই। একই সাথে খাল রক্ষণাবেক্ষণে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। পিরোজপুরে কচা নদীর উপর নির্মাণাধীন ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর চীনা প্রকৌশলী লাওফান ছিনতাইকারী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে। লাওফানকে উদ্ধারের পর স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তলপেটে ছুরিকাঘাত নিয়ে হাসপাতালে আনার পর ১০ মিনিটের মধ্যে মারা যান তিনি। এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় দুজনকে আটক করা হয়েছে। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দিনাজপুরে ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন কারাদণ্ড। হোয়াইট হাউসে ছড়াচ্ছে করোনা, আক্রান্ত হচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠরা। দেখছেন রাত 11টার 21 সংবাদ। দিনাজপুরে স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপহরণ ও ধর্ষণ মামলায় নবিউল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা জজ শরীফউদ্দিন আহমেদ এই রায় দেন। 2013 সালের 24 এপ্রিল দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়। পরে তাকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করে। 2014 সালের 1 আগস্ট নবিউল ওই শিক্ষার্থীকে বিয়ের কথা অস্বীকার করে তাড়িয়ে দেয়। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় দেন। এদিকে নোয়াখালীর সুবর্ণচর থেকে এক গৃহবধূর 4 টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করেই দেশের সব খাতকে ডিজিটালাইজড করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তা না হলে বাড়বে সাইবার হামলার ঝুঁকি। প্রতিরোধে দক্ষ কর্মী, সুশৃঙ্খল প্রক্রিয়া আর আধুনিক প্রযুক্তি যুক্ত করার পরামর্শ তাদের। পাশাপাশি শক্তিশালী আইটি গভর্নেন্স প্রতিষ্ঠার উপর জোর দিচ্ছেন কেউ কেউ। সাইবার নিরাপত্তা নিয়ে ইবনে নূর শাওনের 3 পর্বের রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। কোন দেশ কিভাবে কাকে কোন পন্থায় অ্যাটাক করছে, এখানে লাল রঙকে ইন্ডিকেট করছে মালওয়্যার, পিঙ্ক কালারকে ইন্ডিকেট করছে ফিশিং, ইয়েলো হচ্ছে এক্সপ্লয়েট। আজকে আমাদের প্রায় আমি যদি যেতে চাই 40 লাখের উপর একটা অ্যাটাক জেনারেট হয়েছে 40 লাখ ইন টোটাল ওয়ার্ল্ডে। হচ্ছে চায়না, ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, তারা কেউ কাউকে অ্যাটাক করছে, কেউ কাউকে অ্যাটাক দিচ্ছে। আইটি ইনফ্রাস্ট্রাকচার প্রতিনিয়তই রাখতে হবে আপডেট। আপনি কতটা প্রফেশনাল সিস্টেম কিনেছেন সেটার উপর ডিপেন্ড করে যে আসলে আপনি কতটা তাকে আইডেন্টিফাই করতে হবে। এগুলোতে আপনার পেইড এক্সপ্লয়েট থাকবে, যারা ইনভেস্টিগেশন করতে হবে তাদেরকে পেইড ফ্রেমওয়ার্কে কাজ করতে হবে, তাহলে পরে তারা সঠিক ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থানটি তারা সুনিশ্চিত করতে পারে। তবে প্রতিষ্ঠানের নীতি নির্ধারকরা সচেতন না হলে সমাধান আসবে না। একটা অর্গানাইজেশনের আইটি গভর্নেন্স যেটা আছে, যে অ্যাকচুয়ালি কার কি রোল, সেই রোলটা যদি প্রপারলি ডিফাইন থাকে, এইখানে আমাদের হাত দেওয়া দরকার। অ্যাকচুয়ালি আমরা যদি শুধু মনে করি যে সাইবার সিকিউরিটি রেসপন্সিবিলিটি শুধু আইটির পিপুলের, আসলে শুধু আইটি পিপুলের না। আপনারা আননোন ইমেইলকে আপনারা ক্লিক করবেন না, সে ক্লিক করে বসলো, এখানে আইটি পিপুলের কিছু করার নেই। দীর্ঘমেয়াদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে নিরাপদ রাখতে নিজস্ব সিস্টেম ডেভেলপ করার পরামর্শ এই বিশেষজ্ঞের। ভাড়া করা আর্মি দিয়ে কিন্তু দেশ রক্ষা করা যায় না অ্যাকচুয়ালি, তাই না? ঠিক তেমনি
আমাদের দেশকে যদি অ্যাকচুয়ালি প্রোটেক্ট করতে হয় তাহলে আমাদের নিজস্ব সাইবার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করতে হবে আর কি, এবং আমাদের নিজস্ব জনবল দিয়ে সেটা করতে হবে আর কি। এবং এরকম এক্সাম্পল কিন্তু ওয়ার্ল্ডে আছে। আমি মনে করি যে আমাদের দেশে যে আপনার ক্যাপাবিলিটি, যে ইয়াং যে ইঞ্জিনিয়ার যারা আসতেছেন, এদেরকে যদি প্রপারলি গাইড করা যায়, আমরা কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করতে পারবো। পুলিশ চায় সমন্বিত পদক্ষেপ। যে ক্যাপাসিটি আছে এগুলোকে ফাইট করার জন্য আমাদের বেশ কয়েকটা এজেন্সি আছে, আমরা পুলিশেরও কয়েকটা ডিপার্টমেন্ট আমরা করে থাকি, কয়েকটা ইউনিট আছে, আমরা কাজ করে থাকি, এবং আমাদের মধ্যে ছোট্ট একটা গ্রুপও আছে। কিছুদিন পরপরই আমরা মিলিত হই, আমাদের রিসোর্সেস শেয়ার করি, ইনফরমেশন শেয়ার করি, একসাথে আমরা কাজ করি। তো আমি মনে করি এই ধরনের হ্যাকাররা যারা কোনো চেষ্টা করুক না কেন, আমরাও অ্যালার্ট আছি। ডিজিটালাইজেশনের পাশাপাশি নিরাপত্তা সুরক্ষিত না হলে হুমকির মুখে পড়তে পারে ডিজিটাল বাংলাদেশের পথ চলা। ইবনে নূর, শাওন, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে কমেছে লেনদেনের পরিমাণ। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া 355টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 204টির, কমেছে 106টির, আর অপরিবর্তিত ছিল 45টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 5 পয়েন্ট বেড়ে উঠে আসে 4934 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 888 কোটি 70 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 283টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 170টির, কমেছে 75টির, আর বদলায়নি 38টির দর। আর সিএসইতে লেনদেন হয়েছে 26 কোটি 42 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গাদের কারণে ক্ষতির মুখে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। জলবায়ু ইস্যুতে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান। এবছর এইচএসসি পরীক্ষা হচ্ছে না, জেএসসি এসএসসির ফলে মূল্যায়ন। নোয়াখালীর গৃহবধূ নির্যাতনের ঘটনায় আরও 3 আসামি রিমান্ডে, বিচার বিভাগও বিব্রত, বললেন প্রধান বিচারপতি। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও দেশজুড়ে কর্মসূচি, কাল বিএনপির বিক্ষোভ। ঐতিহাসিক দিবস হিসেবে উদযাপন হবে 7 মার্চ, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।